ফলাফলটা কি সেটা আমরা আলোচনা করছিলাম। ফলাফলটা হচ্ছে সিলিকনের জায়গায় যদি একটা অ্যালুমিনিয়াম আসে তখন এই স্ট্রাকচারে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে। এখানে অ্যালুমিনিয়ামের জায়গায় যদি একটা ম্যাগনেসিয়াম আসে তখনও নেগেটিভ চার্জ তৈরি হবে। কিন্তু অ্যালুমিনিয়ামের জায়গায় যদি সিলিকন আসে তখন একটা পজিটিভ চার্জ তৈরি হবে। আবার অ্যালুমিনিয়ামের জায়গায় যদি ফেরাস আয়রন আসে যা যোজনী 2 তাহলে নেগেটিভ চার্জ তৈরি হবে। কিন্তু যদি ফেরিক আয়রন আসে তখন একটা পজিটিভ, মানে তখন আর চার্জের কোনো ডিফারেন্স হবে না। এখানে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের জায়গায় যদি অ্যালুমিনিয়াম আসে তাহলে এখানে একটা পজিটিভ চার্জ হবে। ম্যাগনেসিয়ামের জায়গায় যদি ফেরিক আয়রন আসে পজিটিভ চার্জ হবে। যদি ফেরাস আয়রন আসে কোনো চার্জের ডিফারেন্স হবে না। তো এখানে নেগেটিভ চার্জ হবে না, কারণ নেগেটিভ চার্জ হতে হলে এখানে আসতে হবে সোডিয়াম অথবা পটাশিয়াম। সেগুলির আয়নিক রেডিয়াস ম্যাগনেসিয়ামের তুলনায় অনেক বড়, সেগুলি এই স্ট্রাকচারে ফিট করবে না। এর ফলে এখানে কোনো নেগেটিভ চার্জ হবে না। আবার সিলিকা শিটে এখানে কোনো পজিটিভ চার্জ হবে না, কারণ পজিটিভ চার্জ হলে 5 যোজনী 5টা প্লাস এ ধরনের কিছু একটা আসতে হবে, এ ধরনের কিছু জানিস এখানে থাকে না। তো তারপরে এখানে শুধু নেগেটিভ চার্জ হবে, এখানে শুধু পজিটিভ চার্জ হতে অথবা চার্জের কোনো ডিফারেন্স হবে না। আর এখানে নেগেটিভ পজিটিভ অথবা নো চার্জ ডিফারেন্স 3 রকমই ঘটতে পারে আর কি। এই 3টা জিনিস তোমাদের মাথায় ঢুকলো কিনা এটা আমার জানা দরকার আর কি। হ্যাঁ, স্যার পজিটিভ নেগেটিভ কোনোটাই হবে না, সেটা কোন ক্ষেত্রে বললেন? সেটা পরের 2টা ক্ষেত্রে বলেছি। তো সিলিকা শিটে আছে সিলিকন রিপ্লেসড বাই হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে একটা হবে নেগেটিভ চার্জ। অ্যালুমিনিয়াম শিটে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে যদি রিপ্লেসড বাই সিলিকন হয় তাহলে হবে পজিটিভ চার্জ। এটা রিপ্লেসড বাই যদি ফেরিক যদি হয় তাহলে হবে শূন্য চার্জ, তো চার্জের ডিফারেন্স হবে না, বাই তাহলে নেগেটিভ চার্জ। ম্যাগনেসিয়াম আছে, যদি রিপ্লেসড বাই অ্যালুমিনিয়াম তাহলে হবে পজিটিভ চার্জ, বাই ফেরিক আয়রন পজিটিভ চার্জ, বাই ফেরাস আয়রন জিরো চার্জ। সোডিয়াম বা পটাশিয়াম দ্বারা রিপ্লেসড হলে নেগেটিভ চার্জ হতে পারতো, কিন্তু হবে না। নট পসিবল। কেন নট পসিবল? সাইজ বড়, সোডিয়াম পটাশিয়ামের সাইজ অনেক বড়। তাহলে এইটা হচ্ছে মানে আইসোমরফাস সাবস্টিটিউশনের তোমার সারাংশ। সিলিকা শিটে সিলিকন যদি অ্যালুমিনিয়াম দ্বারা রিপ্লেসড হয় নেগেটিভ চার্জ হবে। অ্যালুমিনিয়াম শিটে অ্যালুমিনিয়াম থাকে, যদি সিলিকন দ্বারা রিপ্লেসড হয় পজিটিভ চার্জ হবে।
ফেরিক আয়রন দ্বারা রিপ্লেস হলে কোনো চার্জ হবে না, ফেরাস আয়রন দেওয়া হলে মাইনাস হবে, নেগেটিভ চার্জ হবে, ম্যাগনেসিয়াম দেওয়া হলে নেগেটিভ চার্জ হবে। ম্যাগনেসিয়াম সিটে ম্যাগনেসিয়াম আছে, যদি অ্যালুমিনিয়াম দ্বারা রিপ্লেস হয় পজিটিভ চার্জ হবে, ফেরিক আয়রন দ্বারা রিপ্লেস হলে পজিটিভ চার্জ হবে, ফেরাস আয়রন দ্বারা রিপ্লেস হলে কোনো চার্জ ডিফারেন্স হবে না। এখানে নেগেটিভ চার্জ হতে হলে সোডিয়াম বা পটাশিয়াম দিয়ে মানে রিপ্লেস হতে হতো, কিন্তু সেটি ঘটবে না। কিছু জন্য ঘটবে না, কারণ সোডিয়াম পটাশিয়ামের সাইজ ম্যাগনেসিয়াম থেকে অনেক বড়, এই জায়গাটা এটা ঢুকবে না, এই স্ট্রাকচারে এটা প্রবেশ করতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। একজন বলো দেখি, তুই একজন বলো, এটা ব্যাখ্যা করো, ব্যাখ্যা করবো অন্তত বলো, উল্লেখ করো। আইসোটোপ সাবস্ট্রেট কাকে বলে এবং তাতে কি ফলাফল হয়? আনমিউট করে বলো। স্যার আইসোমরফাস সাবস্টিটিউটের ক্ষেত্রে সিলিকন অথবা অ্যালুমিনিয়াম অথবা ম্যাগনেসিয়াম তার সম সেম সাইজের কোনো একটা অণু দ্বারা রিপ্লেস হতে পারে। সেই রিপ্লেস হওয়ার সময় বিভিন্ন ধরনের চার্জ হয়। যেমন সিলিকন শিটে যে সিলিকন থাকে সেটা অ্যালুমিনিয়াম দ্বারা রিপ্লেস হতে পারে। যদি অ্যালুমিনিয়াম দ্বারা রিপ্লেস হয় তাহলে নেগেটিভ চার্জ হবে। আবার অ্যালুমিনিয়াম শিটে অ্যালুমিনিয়াম থাকে, সেটা সিলিকন, ফেরিক এবং ম্যাগনেসিয়াম দ্বারা রিপ্লেস হতে পারে। যদি সিলিকন দ্বারা রিপ্লেস হয় তাহলে পজিটিভ চার্জ হবে, ফেরিক দ্বারা রিপ্লেস হলে কোনো চার্জ থাকবে না, ফেরাস দ্বারা রিপ্লেস হলে নেগেটিভ চার্জ হবে, এবং ম্যাগনেসিয়াম দ্বারা রিপ্লেস হলে নেগেটিভ চার্জ হবে। আর ম্যাগনেসিয়াম শিটে যে ম্যাগনেসিয়ামটা থাকে সেটা অ্যালুমিনিয়াম, ফেরিক এবং ফেরাস দ্বারা রিপ্লেস হতে পারে। যদি অ্যালুমিনিয়াম দ্বারা রিপ্লেস হয় তাহলে পজিটিভ চার্জ হবে, ফেরিক দ্বারা রিপ্লেস হলে পজিটিভ চার্জ, এবং ফেরাস দ্বারা রিপ্লেস হলে কোনো চার্জ থাকবে না। নেগেটিভ চার্জ হতে হলে সোডিয়াম অথবা পটাশিয়াম দ্বারা রিপ্লেস হতে হতো, কিন্তু সেটা সম্ভব হয় না কারণ সাইজ আলাদা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? কারণ বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবা, এখনো জিজ্ঞেস করতে পারো, পরেও জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। তো আমরা এই জিনিসটা আগে অলরেডি পড়িয়েছি, এখন মানে এই স্ট্রাকচার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, to solve sugar claims. স্ক্রিন দেখা যায়? জি স্যার। তো আমরা এটা পড়ছিলাম আগে, এখানে ছবিগুলি দেখা যাচ্ছে। আইসোটোপ সাবস্টিটিউশন এটা পড়া হয়ে গেছে অলরেডি। দেখো যে টেট্রাহেড্রাল শিটে অ্যালুমিনিয়াম দ্বারা সিলিকন সাবস্টিটিউট হতে পারে, অ্যালুমিনিয়াম জায়গায় ম্যাগনেসিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম জায়গায় অ্যালুমিনিয়াম হতে পারে। এগুলি এখানে 3টা উদাহরণ দিয়েছে, আমি কিন্তু উদাহরণ আরো বেশি দিয়েছি। ইম্পর্টেন্স কি? কজেস আনব্যালেন্সড নেগেটিভ চার্জ ইন দ্য লেয়ার। একটা এই যে নেগেটিভ চার্জটা তৈরি হলো কম্পেনসেটেড বাই অ্যাবজর্পশন অফ আয়ন্স অন দ্য এজেস অফ দ্য ক্লে পার্টিকলস। তাহলে আমরা প্রথম ক্লাসে যে সিলিকেট ক্লে বা সয়েল কলোয়েডের বৈশিষ্ট্য পড়েছিলাম, একটা বৈশিষ্ট্য ছিল যে এর সারফেসে চার্জ থাকে। তো চার্জ কিভাবে তৈরি হয় সেটা আমরা এর আগে একটু বলেছিলাম ইয়ার ক্ষেত্রে, হিউমাসের ক্ষেত্রে এবং সেস্কিউ অক্সাইডের ক্ষেত্রে। এখন আমরা দেখলাম সিলিকেট ক্লের ক্ষেত্রে। তো সিলিকেট ক্লের ক্ষেত্রে যে চার্জটা তৈরি হয় এটা পার্মানেন্ট চার্জ, আর ওখানে যেটা তৈরি হয়েছিল সেটা ছিল পিএইচ ডিপেন্ডেন্ট চার্জ। এই জিনিসটা ডক্টর রফিক তোমাদের আয়ন এক্সচেঞ্জ চ্যাপ্টারে আবারও পড়াবেন। তো আমি এখান থেকে আগাতে চাচ্ছি। নেক্সট আমার টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিলিকেট ক্লে। এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। স্যার স্লাইড শোটা কি একটু অন করবেন তাহলে স্যার বড় দেখা যাচ্ছে। জি জি, স্লাইড শো স্যার, স্লাইড শো হচ্ছে না? স্লাইড দেখা যাচ্ছে স্যার, স্লাইড শো স্যার বড় করার জন্য বলছি। আরো বড় করতে হবে? ফুল স্ক্রিন করলে ভালো হয় স্যার, দেখতেছি। হয়েছে, এখন ভালো হয়েছে? আচ্ছা, তাহলে সিলিকেট ক্লে ক্লাসিফিকেশন। হ্যাঁ,
প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে অ্যামরফাস ক্লে, এর উদাহরণ হচ্ছে অ্যালোফেন। এটা আমরা কলেডের ক্লাসিফিকেশনে পড়ছিলাম। ইনঅর্গানিক ক্লোরাইডের ক্লাসিফিকেশনে দুটো ভাগে ভাগ করা ছিল, তিন ভাগে ভাগ করা ছিল। তার মধ্যে আসলে দুইটা এখানে সিসকিউ অক্সাইড ছিল আরেকটা, অ্যামরফাস আর ক্রিস্টালাইন। ক্রিস্টালাইনটা আপনার সিলিকেট ক্লে বলা ছিল, যেটা আমরা ক্লাসিফিকেশন করছি। এটাকে আবার 1:1 টাইপ, 2:1 টাইপ, চারটা ভাগে ভাগ করা হয়। তাহলে সিলিকেট ক্লে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করলাম, অ্যামরফাস এটার উদাহরণ হচ্ছে অ্যালোফেন, আর ক্রিস্টালাইন সেটার উদাহরণ আমরা আসবো। তবে ক্রিস্টালাইনকে আগে চারটা ভাগে ভাগ করা হয়েছে আবারও। এখন এর মধ্যে প্রথম যে ভাগটা ছিল চার ভাগের মধ্যে 1:1 টাইপ আমরা বলি, সেখানে আবার দুটো ভাগে ভাগ করা আছে। এই ভাগে চারটা নাম আছে, এই ভাগে দুটো নাম আছে। এর মধ্যে কেউলাইটের স্ট্রাকচার আমরা একটু পরে পড়বো। এখানে একটু ছবি দেওয়া আছে 1:1 টাইপ আর 2:1 টাইপ বোঝানোর জন্য। 1:1 টাইপ মিনারেল মানে এখানে দেখো সিলিকা শিট একটা উল্টায় দেওয়া আছে আর একটা অ্যালুমিনিয়াম শিট, এই দুটো যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে একটা 1:1 মিনারেল তৈরি হয়েছে। আর 2:1 মিনারেল মানে হচ্ছে মাঝখানে অ্যালুমিনিয়াম শিট, উপরেও সিলিকা শিট, নিচেও সিলিকা শিট, এভাবে যুক্ত হয়ে 2:1 লেয়ার তৈরি হয়েছে। আমরা একটু আগে দেখতেছিলাম যে 1:1 আর 2:1 সেটার ছবিতে দেখলাম। এগুলি ছবি আমি নিজে এঁকে দেখাবো তোমাদেরকে, তোমরা নিজেরা আঁকবা। তো 3 লেয়ার টাইপ 2:1 যেটা, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ইকুইডাইমেনশনাল এবং ইলংগেট। এখন স্পেকটাইট গ্রুপ বুঝতেছো, স্পেকটাইট গ্রুপে দুই ধরনের, দুই দিকে আছে, এদিকে তিনটা এদিকে তিনটা। আর এখানে আরেকটা গ্রুপ আছে ভার্মিকুলাইট। তো এই যে স্পেকটাইটের জেনারেল ফর্মুলা, জি জি বুঝলাম না, কি কি বোঝা নাই? ক্লাসিফিকেশনটা তো চলতেছে, আমার ফার্স্ট বোঝা নাই? কলেজের ক্লাসিফিকেশন ক্লাসে ছিলা? ইনঅর্গানিক কলেজ কয় রকম, কি কি? তাহলে বুঝবা কেমনে বাবা? কে বলতে পারি ইনঅর্গানিক কলেজ কয় রকম ছিল? স্যার 3 রকম। কি কি? 3 রকম স্যার। স্যার অ্যামরফাস, সিলিকেট, পরেরটা হচ্ছে অক্সাইড এবং হাইড্রোক্সাইড অফ সাসকুইড। সেখানে অ্যামরফাস আর সিলিকেটের মধ্যে পার্থক্য কি বলা ছিল? ক্রিস্টালাইন আর নন ক্রিস্টালাইন না, আর হচ্ছে ক্রিস্টালাইন আর নন ক্রিস্টালাইন, ঠিক আছে? তাহলে অ্যামরফাসটা হচ্ছে নন ক্রিস্টালাইন। এর ব্যাপারে আমরা অনেক লেখাপড়া করেছি, বলেছি এটা অ্যালোফেন গ্রুপ, এটা আরো মিনারেল আছে এবং এগুলি হচ্ছে ভলকানিক অ্যাশ সয়েলে পাওয়া যায়, আমাদের দেশে নাই, এজন্য এগুলি ডিটেইলস আমরা স্ট্রাকচার করব না। আর ক্রিস্টালাইন 4 রকম। এই 4 রকমের আমি প্রথম রকম হচ্ছে 1:1 টাইপ, সেটার নামগুলি আছে। এটি কিছু বোঝার কিছু নাই, যেভাবে আছে চোখ বন্ধ করে মুখস্থ করবা। ছবিটা একটু দেখানো হয়েছে, এটা এখন না দেখালেও চলে। 2:1 টাইপ যেটা, এখানে নাম বলতেছি আমি মাত্র, ইকুইডাইমেনশনাল টাইপ আর ইলংগেট টাইপ। আসলে তার আগে আরেকটা টাইপ আছে, এটা হচ্ছে এক্সপ্যান্ডিং ল্যাটিস টাইপ। হ্যাঁ, মানে 3 লেয়ার টাইপকে এক্সপ্যান্ডিং আর নন এক্সপ্যান্ডিং এ ভাগ করা হয় আর কি। হ্যাঁ, এক্সপ্যান্ডিংটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ইকুইডাইমেনশনাল আর একটা ইলংগেট। ইলংগেটের আন্ডারে এগুলো হচ্ছে এক্সাম্পল, আর ইকুইডাইমেনশনাল আন্ডারে এগুলো হচ্ছে এক্সাম্পল। এই সব কিছুগুলি সব কয়টা মিলায় এখানে 6টা এবং 7টা মিনারেলের নাম বলা আছে। এই 7টা মিনারেল এক্সাম্পল, গ্রুপ হচ্ছে দুইটা, একটা স্পেকটাইট গ্রুপ একটা ভার্মিকুলাইট গ্রুপ। এটা হচ্ছে এক্সপ্যান্ডিং ল্যাটিস টাইপ মিনারেল 2:1, কিন্তু এক্সপ্যান্ডিং টাইপ মিনারেল 2:1 মানে কি, এটা এখানে একটু ছবিতে দেওয়া আছে, এটা আমরা আসলে নেক্সট ক্লাসে পড়তে থাকবো। 2:1 মানে হচ্ছে মাঝখানে একটা অ্যালুমিনিয়াম শিট, দুই পাশে দুটো সিলিকা শিট যুক্ত হয়ে একটা লেয়ার তৈরি হবে আর কি। এরকম অনেকগুলি লেয়ার মিলে একটা 2:1 মিনারেল হবে। তো যতগুলি লেয়ার হোক না কেন, অ্যালুমিনিয়াম শিট আর সিলিকা শিটের সংখ্যার অনুপাত হবে 2:1। মানে অ্যালুমিনিয়াম শিট যতটা থাকবে সেটা হচ্ছে 1, আর তার ডাবল থাকবে সিলিকা শিট। তো এটা আমরা আরেকটু পরে বুঝতে পারবো আর কি, আসলে এখনই বোঝাচ্ছি না। তো এক্সপ্যান্ডিং টাইপের মিনারেলে এই নামগুলি আছে। আর নন এক্সপ্যান্ডিং টাইপের মধ্যে মাইকা, যেটা আমরা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, মাস্কোপাইট, বায়োটাইট, এখানে নতুন একটা নাম আছে ফ্লোগোপাইট। নন এক্সপ্যান্ডিং টাইপ, এক্সপ্যান্ডিং এবং নন এক্সপ্যান্ডিং এর মধ্যে পার্থক্য হচ্ছে, তোমরা মাটিতে ক্লেতে কখনো দেখছো যে ফাটল তৈরি হয়, দেখেছো? জি স্যার। ফাটল কেন তৈরি হয়? এই জন্য তৈরি হয় যে বর্ষাকালে সে জায়গায় পানি পেয়ে কিছু ক্লে এক্সপ্যান্ড করেছিল, যে এক্সপ্যান্ডিং টাইপ ফুলে গেছিল, পানি চলে যেতে শ্রিঙ্ক করেছে, সংকুচিত হয়ে গেছে, যার ফলে সেখানে ফাটলটা তৈরি হয়েছে। এক্সপ্যান্ডিং মিনারেল ভার্মিকুলাইট এবং স্পেকটাইট তত বেশি ফাটল তৈরি হবে।
আর এই মিনারেলটা এটা 2:1 কিন্তু এখানে কোনো তৈরি হয় না, মানে এক্সপ্যান্ড করে না, এজন্য নন এক্সপ্যান্ডিং ল্যাটিস টাইপ বলা হচ্ছে এটাকে, নন এক্সপ্যান্ডিং ল্যাটিস টাইপ। তো সেটার উদাহরণ কিছু ছবিতে দেওয়া আছে, আমরা ছবিগুলি পরে পড়লে আবার আসলে বুঝবো। মিক্সড লেয়ার টাইপ এটা হচ্ছে আরেকটা গ্রুপ, মানে সিলিকেট ক্লের মিক্সড লেয়ার টাইপে বলা হয় যে এখানে 2:1 অনুপাতটা হচ্ছে 2:1:1। তো 2:1, এই যে এখানে ছবিগুলো অন্যভাবে দেখানো হয়েছে, এইটা হচ্ছে অক্টাহেড্রাল শীট, দুই পাশে দুটো সিলিকা শীট, তো এটা একটা 2:1 হলো। আবার এখানে একই জিনিস, এটা রিপিটেশন, এখানে একটা অক্টাহেড্রাল শীট, দুই পাশে দুটো সিলিকা শীট, এটা আরেকটা ইউনিট হলো, এই একটা ইউনিট, এই একটা ইউনিট, 2:1। তো মাঝখানে এখানে আরেকটা অক্টাহেড্রাল শীট আছে, এই জন্য এটাকে বলা হয় 2:1:1। তোমরা এই যে 2:1 যেটা শুধু 2:1, সেখানে ছিল এই যে এটা অক্টাহেড্রাল শীট, এটা সিলিকা শীট, তাহলে 2:1 একটা লেয়ার, আরেকটা লেয়ার 2:1, এর মাঝখানে এখানে পটাশিয়াম দেওয়া আছে মাইকার ক্ষেত্রে, কিন্তু এখানে অন্য কোনো মিনারেল নাই। এই একই জিনিস এই যে এটা ভার্মিকুলাইটের ক্ষেত্রে এটা 2:1, এটা 2:1, আর মাঝখানে এখানে ম্যাগনেসিয়ামের সাথে পানি দেওয়া আছে একটা ডিজাইন করে করে। আর স্পেকটাইটের ক্ষেত্রেও বিভিন্ন দুটো লেয়ারের মাঝখানে বিভিন্ন ক্যাটায়ন, তার সাথে পানি টানি আছে আর কি। হ্যাঁ, তো এগুলিকে বলা হয় 2:1 মিনারেল। কিন্তু ক্লোরাইটের ক্ষেত্রে এই 2:1 দুটো লেয়ারের মাঝখানে অন্য একটা লেয়ার থাকে, এটা আরেকটা অক্টাহেড্রাল লেয়ার, এবং এটা মুক্ত অবস্থা, এটার সাথে এটা যুক্ত না, কিন্তু ফাঁকা। আগে এখানে ছিল ধরো কিছু মিনারেল, এগুলি মুক্ত অবস্থায় ছিল, একটা ম্যাগনেসিয়াম আছে, দুই পাশে পানি বা ক্যালসিয়াম আছে, হ্যাঁ, এখানে এরকম ধরনের জিনিস আছে দুটো লেয়ার মাঝখানে। এখানে দেখো ভার্মিকুলার স্পেকট্রামের মধ্যে দুটো লেয়ারের মধ্যে ফাঁক, অনেকখানি ফাঁক আছে, কিন্তু মাইকার মধ্যে কিন্তু এতটা ফাঁক নাই, যদি এখানে মেলাখানি ফাঁক দেখাচ্ছে, এতটা ফাঁক নাই। মাইকার ক্ষেত্রে এখানে শুধু পটাশিয়াম আছে, আর দুই পাশে দুটো লেয়ার আছে, 2:1 লেয়ার। আর ক্লোরাইডের ক্ষেত্রে 2:1 লেয়ার আছে দুই পাশে, মাঝখানে অন্য একটা লেয়ার আছে, এটা আরেকটা অক্টাহেড্রাল লেয়ার। এই জন্য এটাকে 2:1:1 বলা হয় আর কি, অথবা মিক্সড লেয়ার টাইপ বলা হয়। আরেকটা চেন স্ট্রাকচার টাইপ, নাম তিনটা মুখস্থ করবো তাইলেই হবে, পরীক্ষায় আর কিছু লাগবে না। এটা কিছু ছবি আছে, এটা একটা চেইনের মতো, হ্যাঁ, এই জন্য এভাবে নামটা আসছে আর কি। হ্যাঁ, তাহলে আমি যেটা পড়ালাম, সিলিকেট ক্লের বেসিক স্ট্রাকচার, এসেনশিয়াল এলিমেন্টস প্রথমে পড়াইছি, বেসিক স্ট্রাকচার পড়াইছি, তারপরে বেসিক স্ট্রাকচার পড়ানোর আগে আসলে ক্লিয়ার তিনটা মানে পড়াইছি, পার্টিকেল, টেক্সচার এবং মিনারেল। বেসিক স্ট্রাকচার হিসাবে এলিমেন্ট গুলি পড়ানোর পরে আমরা মানে স্ট্রাকচার যেগুলি সিলিকা শীট, অ্যালুমিনিয়াম শীট, এগুলি আমরা এঁকে দেখিয়েছি, তোমাদেরকে আঁকা শিখিয়েছি, এবং এই তিনটা স্ট্রাকচারে যে আইসোমরফাস সাবস্টিটিউশন হয় সেটার ছবি তোমাদেরকে বুঝালাম, গত ক্লাসে শুরু করছিলাম, আজকে শেষ হলো। এরপরে আমরা মিনারেলের ক্লাসিফিকেশন করলাম। আসলে এই জায়গাটায় আমি একটা বায়োকেমিস্ট্রি গল্প করি, তোমাদেরকে বোধহয় এটা করা হয়নি। বায়োকেমিস্ট্রিতে তোমরা প্রোটিনের স্ট্রাকচার পড়েছো, প্রোটিনের স্ট্রাকচার এলিমেন্টগত ভাবে ওটার সাথে ওইভাবে মিল নাই, কিন্তু আমি এরপরে একটা মিল বের করার চেষ্টা করি। প্রোটিনের স্ট্রাকচারে এলিমেন্টগত ভাবে সি, এইচ, ও এবং এন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং এন, নাইট্রোজেন থাকে, কিছু কিছু সালফার থাকে। তো এই এলিমেন্ট দিয়ে কিন্তু প্রোটিন স্ট্রাকচার হয়ে যায় না। প্রোটিন স্ট্রাকচার হতে হলে প্রথমে তৈরি হতে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড অনেকগুলি আছে, 20-22টা তোমরা জানো। এই অ্যামিনো অ্যাসিড গুলি প্রথমে একটা লম্বা চেইন হয়, এটাকে পেপটাইড চেইন বলে। তো পেপটাইড চেইন, এই চেইনটা কে বলা হয় প্রাইমারি। এরপরে এই চেইনটা লম্বা একটা চেইন দলা বাঁধে সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হয়, পরে আবার টারশিয়ারি হয়, বিভিন্ন রকম অর্গানাইজেশন রূপ লাভ করে, তখন একটা প্রোটিন তৈরি হয়। কোনো কোনো প্রোটিন আবার টারশিয়ারি স্ট্রাকচারের পরে আবার কোয়াটারনারি স্ট্রাকচারও আছে। এটা হচ্ছে প্রোটিনের স্ট্রাকচার। তার মানে আমরা একটা প্রোটিন এলিমেন্ট থেকে বিভিন্ন লেয়ারে যে একটা রূপ লাভ করে। সিলিকেট ক্লের ক্ষেত্রে আমি এইভাবে বলতে চাই, যেখানে প্রথমে এলিমেন্ট ছিল সিলিকন, অ্যালুমিনিয়াম, ওয়াটার, তার সাথে কিছু ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলি ইউনিট হিসাবে সিলিকা টেট্রাহেড্রন, অ্যালুমিনিয়াম অক্টাহেড্রন, মানে একটা সিলিকনের চারপাশে 4টা অক্সিজেন থাকলে টেট্রাহেড্রন বলি। এরকম অনেকগুলি টেট্রাহেড্রন মিলে একটা টেট্রাহেড্রন শীট তৈরি হয়, যেটা আমরা আঁকা শিখেছি। আবার অ্যালুমিনিয়াম যখন থাকে, উপরে নিচে 6টা অক্সিজেন বা হাইড্রোক্সাইড যুক্ত থাকে প্রত্যেকটা এলিমেন্ট অ্যালুমিনিয়াম, তার 8টা তল হয়, এটাকে অক্টাহেড্রন বলি আমরা। অনেকগুলো অক্টাহেড্রন মিলে একটা অক্টাহেড্রন শীট তৈরি হয়। অক্টাহেড্রন শীট আবার দুই রকম,
মানে অ্যালুমিনিয়াম থাকলে ডাইঅক্টাহেড্রাল আর ম্যাগনেসিয়াম থাকলে ট্রাইঅক্টাহেড্রাল। তো এই যে দুই ধরনের শীট, এটা আমরা প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার মতো মনে করতে পারি, কিন্তু এইটাই মানে সিলিকেট ক্লে নয়। সিলিকেট ক্লে হতে হলে এই শীটগুলি পরস্পর যুক্ত হতে হবে। নরমালি একটা অ্যালুমিনিয়াম শীট নিচে যে 6টা হাইড্রক্সিল থাকে আর সিলিকা শীটের উপরে যে 4টা অক্সিজেন থাকে, এই 4টা অক্সিজেন ওই 6টা হাইড্রক্সিলের 4টার সাথে ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে বাকি দুটো ফাঁকা থাকে, তখন একটা লেয়ার তৈরি হয়। একটা সিলিকা শীট একটা অ্যালুমিনিয়াম শীট মিলে একটা লেয়ার তৈরি হয়। তো এরকম অনেকগুলি লেয়ার একটার উপর একটা স্থাপিত হয়। স্থাপিত হলে তখন আমরা বলি এটা একটা 1:1 মিনারেল তৈরি হলো। আবার যদি এখানে যে 1:1 খেয়াল করতে পারতেছে, এটা যদি উল্টায় দেয় আর কি, যে অ্যালুমিনিয়াম শীট এটা হাইড্রক্সিল, এটা হাইড্রক্সিল, এটা সিলিকা শীট। সিলিকা শীটের নিচে 3টা অক্সিজেন আর মাঝখানে সিলিকন, উপরে হচ্ছে আবার অক্সিজেন। তো সিলিকা শীটের উপরে অক্সিজেন আর অ্যালুমিনিয়াম শীটের নিচের হাইড্রক্সিল এখানে উল্টায় দেওয়া আছে। এখান থেকে চিন্তা করতে পারো আর কি, অ্যালুমিনিয়াম শীটের নিচের হাইড্রক্সিল আর সিলিকা শীটের উপরের অক্সিজেন। এই যে আমরা 4টা করে রাখছিলাম না, 4টার মধ্যে খেয়াল করো 4টা এটার সাথে যুক্ত হয়েছে, কিন্তু বাকি দুটা কিন্তু অবিকৃত আছে। মানে এই 6টা হাইড্রক্সিলের মধ্যে 2টা ফাঁকা হাইড্রক্সিলই আছে, আর বাকি 4টা কিন্তু হাইড্রক্সিলগুলি মাইনাস হয়ে গেছে। এই অক্সিজেনটাই সরাসরি অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়ে গেছে। বোঝা যাচ্ছে কিনা? এইভাবে যদি একটা অ্যালুমিনিয়াম শীট একটা সিলিকা শীট একসাথে যুক্ত একটা লেয়ার, যেমন এরকম হয়েছে, এরকম অনেকগুলি লেয়ার যদি একটা ইটের মতো, একটা বিল্ডিং এ যেমন একটা লেয়ার ইট, তারপর একটা লেয়ার ইট, তারপর একটা লেয়ার ইট এভাবে হয়, তাহলে আমরা একটা 1:1 মিনারেল তৈরি হয়। তারপর 1:1 মিনারেল বলতে আমরা এখানে যতটুকু ছবি দেখতেছি, এই ছবিটা একটা লাইন, এই লাইনটা ডানে বামে বর্ধিত হবে। এই লাইনটা উপরে নিচে একই ধরনের স্ট্রাকচার দিয়ে একটা মানে ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হবে। তখন আমরা বলবো এখানে একটা 1:1 মিনারেল তৈরি হয়েছে, যার উদাহরণ হচ্ছে কেউলিনাইট এবং আরো কয়েকটা উদাহরণ আছে। আর 2:1 হতে হলে এই অ্যালুমিনিয়াম লেয়ারটার দুই পাশে 2টা সিলিকা শীট যুক্ত হবে। এখানে খেয়াল করো, সিলিকা শীটটা উপরের অক্সিজেনগুলি যুক্ত হয়েছে, আর এখানে উপরের অক্সিজেন যুক্ত হওয়ার জন্য একটু উল্টায় এসে যুক্ত হয়েছে আর কি, উল্টায় এসে এখানে যোগ হয়েছে। যোগ হয়ে আলটিমেটলি একটা সিলিকা শীটে মনে করো 3টা লাইন ছিল, অ্যালুমিনিয়াম শীটে 3টা ছিল, আর আরেকটা সিলিকা শীটে 3টা ছিল। তাহলে 3 আর 3 6 আর 3 9, 9টার মধ্যে এখন এখানে কিন্তু 7টা লাইন হয়ে গেছে। 1 2 3 4 5 6 7, 7টা লাইন হয়ে গেছে। নিচেরটা অক্সিজেন লেয়ার, এটা অক্সিজেন লেয়ার, তারপর সিলিকন, তারপর হাইড্রক্সিল এবং অক্সিজেনের মিশ্রণ, হাইড্রক্সিল এবং অক্সিজেনের মিশ্রণ, আর মাঝখানে হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে এই যে হাইড্রক্সিল এবং অক্সিজেনের মিশ্রণ, এটা সিলিকা শীটের অক্সিজেনের হাইড্রক্সিলের লেয়ার, তার সাথে অ্যালুমিনিয়াম শীটের যে উপরের 4টা অ্যালুমিনিয়াম শীটের অক্সিজেন হাইড্রক্সিলের লেয়ারের সাথে সিলিকা শীটের উপরের যে 4টা অক্সিজেন ছিল, সেই লেয়ারটা ফিউজ হয়ে গেছে আর কি, দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে। তো আমি এখন তোমাদেরকে একটা কেউলিনাইট 1:1 মিনারেল কিভাবে আঁকে সেটা আমি প্রথমে দেখাবো, পরে তার চরিত্র বিশ্লেষণ করার চেষ্টা করব। যদি সময় থাকে 2:1 মিনারেল কিভাবে আঁকে সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমি আবার ক্যানভাসে যাই। বুঝতে দেবো কিভাবে থাকলে ভালো হতো না। আচ্ছা, আমি এখন মানে একটা 1:1 মিনারেল রাখবো। 1:1 মিনারেলের অ্যালুমিনিয়াম হাইড্রক্সিল চিন্তা করি, অ্যালুমিনিয়াম শীট চিন্তা করি, তাহলে উপরে থাকে 6টা হাইড্রক্সিল। পজিশনগুলো আগে দিতে হবে, তাছাড়া সমস্যা হবে। 6টা হাইড্রক্সিল, তার নিচে থাকে 4টা অ্যালুমিনিয়াম, তার নিচে আবার থাকে 6টা হাইড্রক্সিল। এই যে 6টা হাইড্রক্সিল ছিল, এখন এইটা
অ্যালুমিনিয়াম শীটের নিচের যে, আচ্ছা আমি আগে এঁকে দেই। আচ্ছা, সিলিকা শীট হলে হয়তো কি উপরে 4টা অক্সিজেন, নিচে 4টা সিলিকন, তার নিচে 6টা অক্সিজেন। তাহলে এখানে এইটুকু হচ্ছে সিলিকা শীট, এইটুকু হচ্ছে অ্যালুমিনিয়াম শীট। আমি যখন এই দুটা মিনারেল যুক্ত হয়ে, এই দুটা শীট যুক্ত হয়ে যখন একটা অনিস্টার মিনারেল তৈরি হবে, তখন আসলে এই দুটা লাইন মিলে একটা লাইন তৈরি হবে। এবং এখানে 6টা হাইড্রক্সিল থাকবে না, 6টা হাইড্রক্সিল থাকবে না, এই 4টা অক্সিজেনের সাথে 2টা হাইড্রক্সিল থাকবে, মানে 4টা হাইড্রক্সিল মাইনাস হয়ে যাবে, বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, তখন আমরা এখানে একটা অক্সিজেন বা হাইড্রক্সিল লাইন হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমাদের কাজ হচ্ছে প্রথমে এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, 6টা গোল্লা দেওয়া। আগে আমরা দিতে শিখছি 6টা গোল্লা দেওয়া। আমি এখন মানে একই লাইনে যাতে হয় সেটা সেভাবে খেয়াল করতে হবে। তো 6টা গোল্লার প্রথমটা আমি এভাবে দিলাম, এটার নিচে এই জায়গায় আরেকটা। স্যার 4টা অক্সিজেন 2টা হাইড্রোক্সিলটা বুঝিনি। এটা বোঝা তো কঠিন, তুমি আপাতত গোল্লা 6টাই দাও। হ্যাঁ, অক্সিজেন আর হাইড্রক্সিল পরে আমি বুঝাই দেবো। হ্যাঁ, আমি বলেছিলাম যে অ্যালুমিনিয়াম শীটের নিচে 6টা হাইড্রক্সিল থাকে আর সিলিকা শীটের উপরে 4টা অক্সিজেন থাকে। এখন এই দুটো লাইন মিলে একটা লাইনে পরিণত হবে। তো একটা লাইনে পরিণত হলে মোট তো 6টা হবে, ওখানে তো 10টা ছিল, 4টা অক্সিজেন ছিল, 6টা হাইড্রক্সিল ছিল, তাই না? তো এই 6টা হাইড্রক্সিলের মধ্যে 4টা হাইড্রক্সিল মাইনাস হয়ে যাবে, যার ফলে 4টা অক্সিজেন সিলিকা শীটে ঠিক থাকবে। আর অ্যালুমিনিয়াম শীটে 6টা হাইড্রক্সিল ছিল, তার মধ্যে 4টা হাইড্রক্সিল মাইনাস হয়ে 2টা থাকবে। সেটা আমরা এই ছবি আঁকার পরে দেখতে পাবো। তাহলে এরকম একটা লাইন আমরা চেষ্টা করব, সমান দূরত্বে এরকম 6টা। এটুকু আঁকা হলে বলবো হ্যাঁ হয়েছে। জি স্যার হয়েছে। একজনের হলো, আর কয়জনের হয়েছে একটু বলো, আমি ওয়েট করে বলতে থাকো। হয়েছে। হয়েছে স্যার। হয়েছে স্যার। বলতেই থাকো। হয়েছে। হয়েছে স্যার। হয়েছে স্যার। আচ্ছা, তাইলে আমি কিন্তু কি আঁকতেছি, আমি আঁকতেছি কেবল লাইট। হ্যাঁ, আমি আগে লিখেই দিই যে এটা কেবল লাইটের ছবি আর কি। হ্যাঁ, ফিগার কেবল লাইট, এই ছবিটা আমি আঁকতেছি এখন। হ্যাঁ, আঁকার জন্য আমি কি করলাম, আঁকার জন্য আমি এই 3টা অক্সিজেন হাইড্রক্সিলের লাইন আঁকলাম 6টা করে। এখানে 6টা অক্সিজেন, উপরেরটা 6টা হাইড্রক্সিল, আর মধ্যটা হচ্ছে 4টা অক্সিজেন 2টা হাইড্রক্সিল। এটা কি থেকে আসলো, আমরা বলেছি অ্যালুমিনিয়াম শীটের নিচে 6টা হাইড্রক্সিল থাকে, সেখানে 4টা মাইনাস হয়ে গেছে, 2টা রয়ে গেছে। আর সিলিকা শীটের উপরে যে 4টা অক্সিজেন ছিল সেটা ইনট্যাক্ট আছে, এবং সেটা সরাসরি অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়ে গেছে আর কি। এখন আমাদেরকে এখানে 4টা সিলিকন দিতে হবে, এখানে 4টা অ্যালুমিনিয়াম দিতে হবে। আমরা আগে জানি যে 4টা দেওয়ার নিয়ম হচ্ছে 2টার উপরে একটা ফাঁকা থাকতে হবে, তাই না? জি স্যার। এখন এখানে অ্যাডিশনাল একটা মানে বিষয় আসবে এখানে, সেটা হচ্ছে এই যে 2টার পরে একটা ফাঁকা দেব, সেটা 2 জায়গায় একই রকম হবে না। তো আমি এখানে যদি প্রথমে 2টা সিলিকন দেই, মাঝখানে একটা ফাঁকা থাকলো, তো এখানে একটা সিলিকন হবে, এখানে একটা সিলিকন হবে। তাহলে এখানে আমরা 4টে দেবো, আমরা বলতেছি ঠিক এই 2টা হবে না আর কি, অল্টারনেট হবে। তার মানে অ্যালুমিনিয়ামটা আমি প্রথমে এখানে দেবো, পরে এখানে দেবো আর একটা, এটা ফাঁকা থাকবে, এখানে একটা দেব, এখানে একটা দেব। এইটুকু পারতে হবে, তাহলে আর ভুল হবে না। এটা সবাই পেরেছ? জি স্যার। আমরা কিসের ছবি আঁকতেছি?
কোন মিনারেলের ক্যাওলিনাইট, ক্যাওলিনাইট। এটা কি টাইপ, 1:1 না 2:1? 1:1। 1:1 বলে নিচে একটা সিলিকা শীট, উপরে একটা অ্যালুমিনিয়াম শীট আছে। যদি 2:1 হতো এর উপরে আরো একটা সিলিকা শীট থাকতো, সেটা আমরা এরপরে আঁকবো আর কি। হ্যাঁ, আজকে বোধহয় সময় হবে না, তো এরপরে আবার সেটা আঁকবো। তখন আবার এখানে যেমন 1টা 2টা 3টা 4টা 5টা লাইন ছিল, ওখানে তখন আরো 2টাতে 7টা লাইন হবে আর কি। হ্যাঁ, 7টা লাইন হবে, এরকম বড় গোল্লা থাকবে 4টা লাইনে। আচ্ছা ঠিক আছে, তাইলে বাকিটুকু কিন্তু সহজ। বাকিটুকু তোমরা জানো যে একটা সিলিকন নিচে 3টা আর উপরে 1টা, আর একটা অ্যালুমিনিয়াম নিচেও 3টা উপরেও 3টা। এভাবে যদি সবগুলি সিলিকন সবগুলি অ্যালুমিনিয়াম এঁকে ফেলো, তাহলে আমাদের ক্যাওলিনাইট মিনারেল হয়ে যায় আর কি। ঠিক আছে, এটুকু পারছো? জি স্যার। এটুকু পারলে আর আমার বোর্ডের দিকে তাকাবে না। তোমরা এখন যেখানে যেখানে অ্যালুমিনিয়াম আছে কলম ধরে ধরে উপরে 3টা নিচে 3টা, যেখানে সিলিকন আছে নিচে 3টা উপরে 1টা, এভাবে ছবি আঁকাবা। তাহলে আমি এখানে নিচে আমি এখন যা দেই তোমরা আমাদেরকে তাকাবে না, তোমরা তোমাদের মতো করে করতে থাকবা, পরে দেখবা আমার সাথে মিলে কিনা। স্যার হয়ে গেছে। জি, ঠিক আছে। জি স্যার। জি স্যার। ছবি আঁকতে পারছো? তাহলে এটা একটা ক্যাওলিনাইটের ছবি। এখানে 4টা অ্যালুমিনিয়াম আর 4টা সিলিকন, একটা সিলিকা শীট, একটা অ্যালুমিনিয়াম শীট পরস্পর ফিউজ হয়ে গেছে। ফিউজ হয়ে এখানে এই লাইটে ফিউজ হয়েছে। এখানে আমি বলছি এই 4টা হচ্ছে সিলিকা শীট অক্সিজেন, এই 4টা। এখানে অ্যালুমিনিয়াম শীট হাইড্রোক্সিল ছিল, এটা মাইনাস হয়ে গেছে, নাই। আর এইটা দেখো মানে যুক্ত নাই, এটা যুক্ত নাই, এটা এই দুটো হচ্ছে হাইড্রোক্সিল। বুঝছো? স্যার কোন দুইটা হাইড্রোক্সিল একটু আরেকবার বলবেন? এই যে এই দুটো, এটা আর এটা। ঠিক আছে, স্যার পাশাপাশি দুইটা কেন হাইড্রোক্সিল হলো না? পাশাপাশি হবে না তো রে বাবা, এটা তো অ্যালুমিনিয়াম সিলিকা শীট যেটা যুক্ত হয়েছে, সিলিকা শীট যুক্ত হয়ে গেছে অ্যালুমিনিয়ামের সাথে, তাই না? জি স্যার বুঝেছি। যেটা ফাঁকা আছে সিলিকা শীটের সাথে যেটা কানেকশন নাই, সেটা হচ্ছে হাইড্রোক্সিল। তাহলে এটা হচ্ছে ক্যাওলিনাইট। আমরা বলেছি যে এদিকে ভাঙা হাত, এদিকে ভাঙা হাত, এদিকে ভাঙা হাত। এটা ডানে বামে বর্ধিত হবে, এটা সামনে পিছনে বর্ধিত হয়ে একটা আয়তাকার রূপ লাভ করবে, একটা ইটের মতো। এরকম অনেকগুলি ইট মিলে একটার উপর আরেকটা যুক্ত হয়ে তখন আমরা একটা ক্যাওলিনাইট মিনারেল পাবো।
এটা নেচারে এই অবস্থায় আছে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাইলে এই মিনারেলটার যে আমরা যতটুকু আঁকতেছি এটা কিন্তু সামনের লাইনটা আঁকছি আর কি। এখানে উপরে যে আরো এরকম একটা লেয়ার আছে, এটা বোঝানোর জন্য নরমালি তোমরা ছবিতে দেখছো যে এরকম আরেকটা লেয়ার উপরে রেখে দেয় আর কি। হ্যাঁ, আরেকটা লেয়ার উপরে রেখে দেওয়া যায়, অথবা এই যে নিচের 6টা অক্সিজেন এইটা এখানে আরেকবার রেখে দেয় আর কি। এটা একটা ট্র্যাডিশন। তাহলে আমি এখন এখানে আমি আরেকটা 6টা অক্সিজেন রাখবো যেটা মুক্ত অবস্থায় থাকবে, আর সাথে যুক্ত থাকবে না। তাহলে বুঝতে পারলাম যে এই যে এখানে একটা লেয়ার, হ্যাঁ লাইন টানি, এটা একটা মানে কেউলাইট স্ট্রাকচার একটা লেয়ার, আবার এখান থেকে আরেকটা লেয়ার শুরু হলো আর কি। এটা বোঝানোর জন্য এই যে এর নিচে যে 6টা হাইড্রোক্সি অক্সিজেন, এই 6টা অক্সিজেন এখানে আবার রাখা হয়েছে। তাহলে এরকম আমি বললাম যে এরকম একটা ইটের উপর একটা ইট যেমন থাকে তেমনি এরকম একটা লেয়ার পর একটা লেয়ার থেকে অসংখ্য লেয়ার, আমরা জানি না কয়টা লেয়ার যুক্ত হয়ে একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়। এবং এটা সামনে পিছনে আমি বলছি, এটা ডানে বামে ধরে বর্ধিত হয়, সামনে পিছনে বর্ধিত হয়, দিয়ে একটা আয়তাকার রূপ লাভ করে। এই আয়তাকার রূপ অনেকগুলি, ধরো একটা বইয়ের মানে এই সিলিকেট ক্লে বোঝানোর জন্য কোনো কোনো বইয়ে বলা হয়েছে একটা ডায়েরি, মনে করো একটা বই, অনেকগুলি পৃষ্ঠা আছে না, তো এই অনেকগুলি পৃষ্ঠা মিলে একটা বই, তেমনি এই জিনিসটা একটা পৃষ্ঠার মতো। এই যে একটা লেয়ার, এটাকে একটা পৃষ্ঠার মতো বলা হয়, যার জন্য এভাবে নাম আসছে যে মিনারেলগুলিকে আমরা পৃষ্ঠা দিয়ে নাম আসে ফাইলোসিলিকেট অথবা লেয়ার সিলিকেট বলে। এটা একটা লেয়ার, এরকম অনেকগুলি লেয়ার আছে, এজন্য বলা হয় লেয়ার সিলিকেট অথবা ফাইলোসিলিকেটস বলে, PHYLLO, LLO, ফাইলোসিলিকেটস। আবার টেক্সট নিয়ে আসি এখানে। তাহলে এই মিনারেলগুলির নাম ফাইলোসিলিকেটস বলে অথবা লেয়ার সিলিকেটস বলে, অথবা আমরা অনেক সময় শুধু সিলিকেট কে যখন বলি সিলিকেটস এভাবে বলতে পারি। তিনটা নামই প্রযোজ্য। ফাইলোসিলিকেটস কি জন্য বলছে? ফাইলোস মানে হচ্ছে পৃষ্ঠা, একটা বইয়ের মতো। তো এই যে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ারও বলতে পারি আমরা, অথবা একটা পৃষ্ঠার মতো বলতে পারি। এরকম অনেকগুলি পৃষ্ঠা মিলে যেহেতু একটা মিনারেল হয়, যেটা বলা হচ্ছে ফাইলোসিলিকেট। এই শব্দটা কিন্তু যে মিনারেলগুলো আমরা পড়তেছি এখন চ্যাপ্টারে সবার জন্য প্রযোজ্য, শুধু কেউলাইট না। বুঝতে পারছো? এটা শুধু কেউলাইটের জন্য প্রযোজ্য না আর কি। হ্যাঁ, এটা সবগুলি মিনারেলের জন্য প্রযোজ্য আর কি। তো এটা একটা অনস্টল মিনারেল কেউলাইট। এটা গঠন প্রণালী হচ্ছে একটা সিলিকা শীট, একটা অ্যালুমিনিয়াম শীট মিলে একটা লেয়ার তৈরি হয়, এরকম অনেকগুলি লেয়ার মিলে একটা কেউলাইট তৈরি হয়। তো আমি যদি কেউলাইটের বৈশিষ্ট্য বলতে বলি তোমাকে, তাহলে তুমি দুই একটা বৈশিষ্ট্য এখনই বলতে পারবা, পারবা না? পারবা? হ্যাঁ, কেউলাইটের বৈশিষ্ট্য হচ্ছে যে একটা সিলিকা শীট একটা অ্যালুমিনিয়াম শীট মিলে একটা লেয়ার তৈরি হয়, এরপর অনেকগুলো লেয়ার মিলে একটা কেউলাইট তৈরি হয়, এই জন্য এটাকে অন মানে মিনারেল বলে। এটা একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য তোমার খেয়াল করো, এখানে পাশাপাশি হচ্ছে অক্সিজেন এবং হাইড্রক্সিল। অক্সিজেন এবং হাইড্রক্সিল যদি থাকে তখন এটাকে এর মাঝখানে কি তৈরি হয়? হাইড্রোজেন বন্ডিং। নাম শুনছো? জি স্যার। এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। এই যে একটা লেয়ার, আমরা যখন বিল্ডিং করি এক লাইন ইট, তারপর এক লাইন ইট, মাঝখানে সিমেন্ট থাকে, তাই না? যদি সিমেন্ট না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু কিছুক্ষণ পরে আর চলবে না, পড়ে যাবে। তো এখানে আমরা যে মিনারেলগুলো আমরা আঁকবো বা দেখবো, সবগুলি মিনারেলই এরকম একটা লেয়ার আর একটা লেয়ারের মাঝখানে কিছু না কিছু জিনিস দিয়ে বাধা থাকবে। তো এই জায়গায় কেউলাইটের ক্ষেত্রে এই বন্ডিংটা হচ্ছে OOH বন্ডিং। হ্যাঁ, এখানে আমরা এঁকে দিতে পারি OOH বন্ডিং, হাইড্রোজেন এবং হাইড্রক্সিলের বন্ডিং। এটা হাইড্রোজেন বন্ডিং বলে। হাইড্রোজেন বন্ডিংটা অনেক শক্তিশালী। তোমরা খেয়াল করতে পারো যে এই দুটো লেয়ারের মাঝখানে অন্য কিছু নাই। আমরা যে ওখানে ছবিগুলি দেখতেছিলাম
স্পেকটাইন, ভার্মিক্লোরাইড এগুলোর মধ্যে কিন্তু অন্য এলিমেন্ট ছিল, পটাশিয়াম ছিল, সোডিয়াম ছিল, ম্যাগনেসিয়াম ছিল, কিন্তু এটার মধ্যে কিছু নাই। পানি ছিল ইভেন, এটার মধ্যে কিছু নাই। কেন কিছু নাই? কারণ এই দুটো লেয়ার মানে ওএইচ বন্ডিং দ্বারা খুব শক্তভাবে আবদ্ধ থাকে, এজন্য এর মধ্যে কোনো জিনিস নাই। একটা জিনিস আমরা পড়তেছিলাম আইসোমারফাস সাবস্টিটিউশন, তাই না? পড়ছি আজকে। জি স্যার। এখানে যে 4টা অ্যালুমিনিয়াম থাকার কথা 4টাই আছে, 4টা সিলিকন থাকার কথা 4টাই আছে, তাহলে কি এখানে আইসোমারফাস সাবস্টিটিউশন আছে? না স্যার। নাই। তো আমরা মানে বর্ণনা পড়ানোর সময় বা ক্যারেক্টারিস্টিক্স বলার সময় নাই বলবো না, আমরা বলবো যে খুবই কম। বলে আমরা এখানে দেখতেছি না, কিন্তু এটা এখানে তো অ্যালুমিনিয়াম বা সিলিকন 400টা থাকতে পারে, 4000টা থাকতে পারে, সেই সময় যায় কোথাও না কোথাও কিছু থাকতে পারে আর কি। হ্যাঁ, কিন্তু ইন জেনারেল আমরা দেখতেছি নাই, এজন্য আমরা বলছি লো। তাহলে এটা একটা বৈশিষ্ট্য যে কেরোলাইটে আইসোমারফাস সাবস্টিটিউশন খুব কম। আইসোমারফাস সাবস্টিটিউশন কম হলে যেটা হয় যে চার্জ তৈরি হয় না, চার্জ কম তৈরি হয়। চার্জ কম তৈরি হলে তোমার তাহলে নিউট্রাল ধরে রাখার ক্ষমতাটা কম হবে, হবে না? নেগেটিভ চার্জ তৈরি হলে পজিটিভ চার্জ ধরে রাখে, তাহলে এখানে নেগেটিভ চার্জ তৈরি হলো না, তাহলে কি পজিটিভ চার্জ ধরে রাখতে পারবে? আরেকটু একটু বলবেন স্যার, বুঝিনি। আইসোমারফাস সাবস্টিটিউশন কম, কমের ফলে এখানে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে না। যদি তৈরি না হয় তাহলে কি সে মানে ইয়ে ধরে রাখতে পারবে? নো স্যার। না স্যার। পারবে না। কাজে এটার ক্যাটায়ন ধরে রাখার ক্ষমতা কম। তাহলে ফার্টিলিটি পয়েন্ট অফ ভিউতে এটা কি ভালো মিনারেল হবে না খারাপ মিনারেল হবে? খারাপ। খারাপ মিনারেল। এটা ফার্টিলিটির দিক থেকে এটা ভালো মিনারেল নয়। তোমার মাটিতে যদি 100 মানে ক্লে আছে, এখন আমাদের এখন তোমরা বুঝবা যে একটা মাটিতে ক্লে আছে, কিন্তু ক্লের মধ্যে কোন মিনারেল আছে এটা গুরুত্বপূর্ণ। একটা সয়েল সেখানে মানে কেউরিলেট আছে 80%, ক্লের মধ্যে তো আছে ক্লে 80%, তার মধ্যে সবটাই কেউরিলাইট। তাহলে ক্লে থেকেও কিন্তু নিউট্রিয়েন্টের ক্ষেত্রে কোনো লাভ দিতে পারলো না। কিন্তু যদি 20% ক্লে থাকে এবং সেটা ভার্মিকুলার বিসপেকটাইট হয়, আমরা পরে দেখবো, সেটা কিন্তু ফার্টিলিটিতে প্রভাব বিস্তার করতে পারবে বেশি। যার জন্য নেচার অফ মানে অ্যামাউন্ট অফ ক্লে যেমন ইম্পর্টেন্ট, আমাদের নেচার অফ ক্লেও ইম্পর্টেন্ট, যে কোন ক্লেটা আছে, কোন মিনারেলটা আছে। তো আমরা এখন কেউরিলাইট দেখলাম যেটা একটা গরিব মিনারেল। কোন পয়েন্টে গরিব? এটা হচ্ছে নিউট্রিয়েন্টের যে ধরে রাখার ক্ষমতা সেই পয়েন্টে, ফার্টিলিটি পয়েন্ট অফ ভিউতে এটা গরিব মিনারেল আর কি। হ্যাঁ, এখন যে লোকটা কানা, যার ঠ্যাং নাই, তারও কিন্তু কাজ আছে আর কি, বুঝছো? পৃথিবীতে এরও কিছু কাজ আছে। সে কাজটা হচ্ছে যে কেউরিলাইটকে পটার্স ক্লে বলা হয়। পটার বুঝো? POTTER, পটার। বাসনপত্র স্যার। যারা মাটির জিনিসপত্র তৈরি করে, পটার। কামার, কুমার, তাঁতি জেলে কোনটা? কুমার। তাহলে কুমারদের পছন্দের ক্লে হচ্ছে কেউরিলাইট ক্লে। কেন? এটা দিয়ে আমি আগামী কালকে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো তাহলে আমি এখন ক্লাসটা স্টপ করি, কারণ 9:56 বেজে গেছে। হ্যাঁ, তোমাদের নেক্সট ক্লাস টাইম হয়ে গেছে। কারণ আমি এই ছবিটা তোমরা আঁকছো, আমি আগামীকাল দেখবো তোমাদের খাতা থেকে, তোমরা দেখাবা। আর এই পটারের একটা গল্প বলবো কালকে আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো কালকে আমাদের ক্লাস প্রায় শেষ হবে, একটু বাকি থাকলে আমি বোধহয় একটা স্পেশাল ক্লাস নেওয়ার চিন্তা করব, দিয়ে নরমাল ক্লাসটা অন্য টিচারদেরকে ছেড়ে দেবো। তাহলে আজকের মতো ক্লাস শেষ এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।